এখনো সিটিং আর লোকাল সার্ভিসের প্যাচে নগরবাসী। রাজধানীতে গেটলক সার্ভিস বন্ধ হওয়া না হওয়া নিয়ে উদ্বিগ্ন যাত্রীরা। সিটিং হওয়াতে আমরা যারা ফার্ম গেট যাবো, শাহবাগ থেকে একটু সামান্য পথ যাবো, তারা আসলে উঠতে পারে না। সিটিং এ ভাড়া আমরা বেশি দেই, সেখানে সেরকম সুবিধা নাই। বিকল্প চিন্তার পরামর্শ বিশেষজ্ঞের, সবার স্বার্থ বিবেচনায় রাখার আশ্বাস বিআরটিএর। শহরের মধ্যে এইটা পিক আওয়ারে কোনোভাবেই কিন্তু অ্যালাউ করা উচিত না। এই খাতে একটাই শুধু সার্ভিস থাকবে না, এসি থাকবে, নন এসি থাকবে। সব যাত্রীদের সুবিধা এবং স্বার্থকে সামনে রেখে আমরা সিদ্ধান্ত নিই। দেখছিলেন বিশেষ শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি ফাহমিদা মৌটুসী এবং আমি মিজানুর রহমান কবির। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বোরো মৌসুমে ধান লাগিয়ে প্রতি বছরই বন্যা আতঙ্কে দিন কাটে হাওরবাসীর। ফলনে সময় বেশি লাগায় থাকেন শঙ্কায়। স্বল্প সময়ে ধান উৎপাদনে চলছে গবেষণা। পাইকারি বাজারে বেড়েছে মোটা চালের দাম। সরবরাহ সংকটে আটাশ, পাইজাম, গুটি সন্না। বন্যা পুঁজি করে সক্রিয় অসাধু সিন্ডিকেট, অভিযোগ পাইকারদের। চিকিৎসা সেবায় দেশে দক্ষ নার্স প্রয়োজনের চেয়ে কম। সরকারি বেসরকারি পর্যায়ে কোর্স চালু হলেও নানা সংকটে বিশেষায়িত এই শিক্ষা। বিদ্যুতের ছিঁড়ে পড়া তারে জড়িয়ে 2 হাত হারালো শরীয়তপুরের কলেজ ছাত্র সিয়াম। পল্লী বিদ্যুতের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ স্বজনদের। এবং বাংলাদেশ বিমানে লন্ডন থেকে সরাসরি সিলেট রুটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ। জুলাই থেকে নতুন ভাড়া নির্ধারণের আশ্বাস কর্তৃপক্ষের। সিটিং নাকি লোকাল, এ দুয়ের প্যাচে পড়ে এখনো ভুগেই চলেছেন নগরবাসী। শেষ পর্যন্ত নগরীতে কোন নিয়মে বাস চলবে আর ভাড়াই বা কেমন হবে তা নিয়েও সৃষ্টি হয়েছে উদ্বেগ। বিশেষজ্ঞরা বলছেন নগরীর বাইরে থেকে আসা দূরপাল্লার পরিবহনে সিটিং সিস্টেম মানানসই হলেও নগরীর ভেতরে ভোগান্তি আরো বাড়াবে। বিআরটিএ বলছে সব দেখে শুনেই সিদ্ধান্ত নেবেন তারা। তাফসির বাবুর রিপোর্ট। রাজধানীতে গত কয়েক বছরে বিভিন্ন রুটে চালু হয়েছে বেশ কিছু নতুন পরিবহন। তবে চালু হওয়া এসব বাস গেটলক কিংবা সিটিং সিস্টেমে চলায় মোটা দাগে যাত্রীদের একটা বড় অংশেরই কোনো উপকারে আসেনি। পরিস্থিতি আরও খারাপ হয় যখন 7 নম্বর, 8 নম্বর, ভিআইপি 27 বা 3 নম্বরের মতো লোকাল বাসগুলো একে একে হয়ে যেতে থাকে গেটলক সার্ভিসের নামে প্রতারণার হাতিয়ার। এমন পরিস্থিতিতে খোদ পরিবহন মালিক সমিতির আহ্বানে সিটিং সার্ভিস বন্ধ করতে গিয়ে উল্টো চাপে পড়ে পিছিয়ে আসতে হয় বিআরটিএকে। সংস্থাটি এখন সার্বিক অবস্থা বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেয়ার জন্য 2 সপ্তাহ সময় নিলেও যাত্রীদের উদ্বেগ কাটছে না। সিটিং হওয়াতে আমরা যারা ফার্ম গেট যাবো, শাহবাগ থেকে একটু সামান্য পথ যাবো, তারা আসলে উঠতে পারে না। আমরা যা চাই তা তো পাই না। সিটিং এ ভাড়া আমরা বেশি দেই, সেখানে সেরকম সুবিধা নাই। বিশেষজ্ঞরা বলছেন বিশ্বের কোথাও নগরীর ভেতরে সিটিং সার্ভিস নেই। সেখানে ঢাকার মতো জনবহুল মেগাসিটিতে তো প্রশ্নই ওঠে না। দূর পাল্লার জন্য সিটিংটা থাকতে পারে, কিন্তু শহরের মধ্যে এইটা পিক আওয়ারে কোনোভাবেই কিন্তু অ্যালাউ করা উচিত না। সিটিং সার্ভিস মানে কি, এন্ড টু এন্ড প্যাসেঞ্জাররা এটা বেনিফিটেড হবে। যদি গেটলক করে দেয় তাহলে বাস কিন্তু বেশি নামাতে হবে। সো বাস বেশি নামলে কিন্তু আবার যানজট হয়ে যাবে। তারা বলছেন সিটিং সার্ভিসে না গিয়ে পরিবহন কোম্পানিগুলো এসি, নন এসি বা মহিলাদের জন্য স্পেশাল সার্ভিস চালু করতে পারে। পৃথিবীর সব দেশে যেটা আছে সেটা হলো এল্ডারলি সিটিজেন, চিলড্রেন এবং আপনার মহিলাদের জন্য কেবল একটা সিটের বন্দোবস্ত থাকে। এই খাতে একটাই শুধু সার্ভিস থাকবে না, এসি থাকবে, নন এসি থাকবে। তবে সড়ক পরিবহন নিয়ন্ত্রণ সংস্থা বিআরটিএ বলছে মালিক, শ্রমিক, যাত্রী সবার স্বার্থ ঠিক রেখেই নগরীতে বাস সার্ভিসের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন তারা। আমরা চেষ্টা করব সব যাত্রীদের যেন সুবিধা এবং স্বার্থকে সামনে রেখে আমরা সিদ্ধান্ত নিই। বিশেষজ্ঞরা বলছেন ছোট্ট এই নগরীতে জনসংখ্যার বাড়তি চাপ সামলাতে গণপরিবহনের যেরকম ব্যবস্থাপনা দরকার ছিল তা নেই, ফলে বাড়ছে ভোগান্তি। তারা বলছেন যদি গণপরিবহনকে সুষ্ঠু নিয়ম শৃঙ্খলার ব্যবস্থাপনার আওতায় আনা যায় তাহলে অল্প বাসেই বেশি সংখ্যক যাত্রীকে পরিবহন সুবিধা দেওয়া সম্ভব। তাফসির বাবু,
সময় সংবাদ, ঢাকা। সুনামগঞ্জে হাওর অঞ্চলে পানি কমতে শুরু করেছে, তবে এখনো ডুবে রয়েছে হাজার হাজার হেক্টর জমির ধান। কৃষকরা জানান, দীর্ঘদিন পানির নিচে থাকায় পচে গেছে সব কাঁচা ধান। তাই পানি নেমে গেলেও ফসল আর ঘরে তোলা হবে না। ব্যাপক ক্ষতির মুখে পড়ে দিশেহারা কৃষক। জীবিকার তাগিদে অনেকে এলাকা ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন। এদিকে আগামীকাল হাওর অঞ্চল পরিদর্শন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পরে সুনামগঞ্জের শাল্লা উপজেলার সদরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ত্রাণ বিতরণ করবেন তিনি। বাড়লো কোনটা না কমলো কোনটা না, আমরা যে ক্ষতিগ্রস্ত হয়েছে এটা রাইতো না। কাঁচা ধান লেগে গেছে জমিনে, এতে কোনো উপকার আসবে না, পচা ধ্বংস হয়ে গেছে ওগুলা। ওনে তো বাসা না বাসা সমান, এটা কোনো কাজে লাগতো না, এটা তো পচা জয় গেছে। 7টি জেলার হাওরবাসী বড় মৌসুমে বছরের একমাত্র ফসল ধান লাগিয়ে ঘরে না তোলা পর্যন্ত আতঙ্কে দিন কাটান। আগাম বন্যায় প্রায় প্রতি বছর হাজার হাজার হেক্টর ফসলি জমি তলিয়ে যায়। অধিক ফলনের আশায় B29 ধান লাগিয়ে শেষ পর্যন্ত ফসল তুলতে পারেন না কৃষক। সময় বেশি লাগায় অকাল বন্যায় চোখের পলকে পানির নিচে চলে যায় কৃষকের স্বপ্ন। কৃষি বিজ্ঞানীরা জানিয়েছেন, স্বল্প সময়ের মধ্যে যাতে ফসল ঘরে তোলা যায় এ নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। নওশাদ আহমেদ চৌধুরীর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। মার্চ মাসের 30 তারিখ থেকে টানা 10 দিনে ঢলের পানিতে একের পর এক তলিয়ে যায় হাওরের কাঁচা ধান। এমন বিপর্যয় হাওরবাসীর জন্য নতুন নয়। প্রতি বছরই অভাবী জনপদের কৃষকরা ধার দেনা করে বড় মৌসুমে ধান লাগিয়ে আকাশে মেঘ দেখলেই আঁতকে ওঠে। প্রায়ই আতঙ্ক শেষ পর্যন্ত কান্নায় রূপ নেয়। বেশি ফলনের আশায় B29 ধান লাগিয়ে 160 দিন আর শেষ হয় না। এর আগেই পানির নিচে চাপা পড়ে যায় বছর জুড়ে লালিত স্বপ্ন। কম সময়ের ভিতরে ধানটা ওটা আমরা চাইলাম। আমরা পানি মারলে আমরা জানে মারি ফেলাই দিই, তো এবার তো আমরা খুব ডাউন করছে পানি। কৃষি বিভাগের কর্মকর্তার দাবি, অধিক লাভের আশায় অন্য জাতের ফসল চাষে রাজি নন কৃষকরা। রিসার্চ এবং অন্যান্য সংস্থার সাথে কথা বলছি, যাতে করে 110 থেকে 120 দিন জাত যদি আমাদের দেওয়া যায় ওই 28-এর পরিবর্তে, তাহলে কৃষকদের আশার সঞ্চার হবে এবং তারা এতটা ক্ষতিগ্রস্ত হবে না। ডুবন্ত অবস্থায় থেকেও টিকে থাকতে পারে এমন প্রজাতির ধান উদ্ভাবনের চিন্তা ভাবনা চলছে বলে জানালেন এই বিশেষজ্ঞ। ডুবে গেলেও তারা একটা সময় পর্যন্ত তাদের সার্ভাইবিলিটি রক্ষা করে তারা ফলন দিতে পারে, এই ধরনের গবেষণা ইতিমধ্যেই পরিকল্পনায় আছে কৃষি গবেষকদের। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার 57টি উপজেলায় 373টি হাওর রয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং অতিবৃষ্টিতে সিলেট বিভাগের প্রায় 2000 কোটি টাকার ফসল হানি হয়েছে। প্রতি বছর এমন বিপর্যয়ের হাত থেকে মুক্তির জন্য একটি সমন্বিত টেকসই উন্নয়ন প্রকল্পের দাবি জানিয়েছেন হাওরবাসী। সিলেটের হাকালুকি হাওর থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। ক্ষতিগ্রস্ত হাওর অঞ্চলের জন্য বাজেটে বিশেষ বরাদ্দের পাশাপাশি ভারত থেকে বন্যার আগাম তথ্য না পাওয়ার বিষয়টি সরকারকে গুরুত্ব সহকারে নেওয়ার দাবি জানিয়েছেন পরিবেশবাদী ও উন্নয়ন কর্মীরা। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা। সামনে আমাদের বাজেট আছে, আমরা আশা করব যে এই বিপর্যয়ের কথা মনে রেখে হাওরের জন্য পর্যাপ্ত বাজেট রাখা হবে। আমার প্রথম প্রশ্নটা হলো, আগাম তথ্যটা বাংলাদেশ পেল না কেন, যে এরকম একটা ঢল আসতে পারে? এই আগাম তথ্যটাই তো আমাদের বিভিন্ন যে চুক্তিগুলো হয়, সমঝোতাগুলো হয়, সেটার একটা শর্ত, সেটা বাংলাদেশ পায়নি কেন? তথ্য কেন দেয়া হলো না, সেই বিষয় প্রশ্ন কিন্তু বাংলাদেশ তুলতেই পারে ভারতের সাথে। পাইকারি বাজারে বেড়েছে মোটা চালের দাম। রাজধানীতে বিক্রি হচ্ছে 42 টাকা দরে। সংকট সৃষ্টি হয়েছে আটাশ, পাইজাম আর গুটি স্বর্ণা চালেরও। চাল সংকটের পেছনে হাওর অঞ্চলের বন্যাকে দুষছেন মিলাররা, যদিও এতে একমত নন পাইকাররা। চালের বাজারে অস্থিরতার পেছনে অসাধু সিন্ডিকেট কাজ করছে বলে ধারণা তাদের। জুবায়ের ফয়সালের রিপোর্ট।
স্বাভাবিক নিয়মে প্রতি বছর বৈশাখের প্রথম সপ্তাহ থেকেই নতুন চালের আমদানিতে সরগরম হয়ে ওঠে রাজধানীর মোহাম্মদপুর পাইকারি বাজার। তবে এবছর বৈশাখের দ্বিতীয় সপ্তাহে বাজারে বিরাজ করছে শুনশান নীরবতা। কোনো ব্যস্ততা নেই পাইকারদের মাঝেও। বাজারে অধিক চাহিদা সম্পন্ন মোটা চাল এক সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে 6 টাকা। নাজিরশাইল মিনিকেটের দামও বেড়েছে কেজিতে 3 টাকা পর্যন্ত। ধারণা ছিল প্রায় বছর খানেক ধরে চলে আসা অস্থিরতা কাটবে নতুন চালের আমদানিতে, কিন্তু সে আশায় গুড়ে বালি। উল্টো বেশিরভাগ আড়ত ভুগছে চালের খরায়। পাইকাররা বলছেন চাল সংকটের পেছনে হাওর অঞ্চলের বন্যাকে কারণ দেখাচ্ছে মিলাররা, তবে এতে একমত নন তারা। এবছর মূলত ওই যে আগাম বন্যাটাই চালের সরবরাহ ঘাটতির মূল কারণ। ঘর ফাঁকলে বলেছে মাল দিতে পারতেছে না, ফোন দিলে বলে 2-4-5 দিন সময় লাগবে। আটা চাল, পাইজাম চাল, সোনা চাল, গুটি চাল এগুলো খুব কেরাইছে, যেগুলো মার্কেটে নাই। বাজারের যে পরিস্থিতি তাতে আমরা মনে করতেছি যে মৌকামের ওনারা আমার সিন্ডিকেট করার মনে একটা চিন্তা ভাবনা করছে, না হলে তাদের কাছে তো স্টকে ধান আছে। বাজারে কিছুটা বেড়েছে পেঁয়াজের দাম, আবারও নিয়ন্ত্রণহীন আমদানি করা রসুনের দর। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে 30 টাকা পর্যন্ত বেড়েছে চীনা রসুনের দাম। দেশি রসুন বিক্রি হচ্ছে 70 থেকে 90 টাকা দরে, তবে স্বাভাবিক রয়েছে চিনির দর। চায়না রসুন যেটা 60-50 থেকে চলে গেছিল 100, এটা হঠাৎ করে হয়েছে 200 টাকা 210 টাকায়, এই 4 দিনের ভিতরে। চিনির দাম আপনার কিছুটা কম আছে, এখন আপনার পাইকারি 60 টাকা কেজি বিক্রি হতেছে। পেঁয়াজের দামটা কিছু বেশি, আগের তুলনায় কেজিতে 5 টাকা বেশি। আসলে আমাদের রোজার আগেই বাইরে যায়, রোজাদার কিছু বাড়ানো হয় না। উল্লেখ করার মতো পরিবর্তন নেই ভোজ্য তেলের বাজারেও, যদিও রমজান সামনে রেখে ধীর গতিতে বাড়ছে মসুর আর ছোলার দাম। স্বাভাবিক রয়েছে সব ধরনের মশলা আর গুঁড়ো দুধের দামও। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময়ে আরো থাকছে। পটুয়াখালীতে জলদস্যু আলিফ ও কবিরাজ বাহিনীর প্রধান সহ 25 জনের আত্মসমর্পণ। 31টি আগ্নেয়াস্ত্র ও প্রায় 1100 রাউন্ড গুলি জমা। চিকিৎসা সেবার মানোন্নয়নের ক্ষেত্রে দক্ষ মানবিক চিকিৎসকের প্রশ্নটি এখনো বড় করে দেখা হয় বাংলাদেশে, কিন্তু বিশ্বব্যাপী এই সেবায় সবচেয়ে গুরুত্ব দেওয়া হয় দক্ষ নার্সের ওপর। দক্ষ নার্স তৈরিতে সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ডিপ্লোমা, বিএসসি এবং মাস্টার্স কোর্স চালু হলেও এখনো নানা সংকটে এই বিশেষায়িত শিক্ষা ব্যবস্থা। সাতিলা শারমিনের রিপোর্টে বিস্তারিত, আর ক্যামেরা ছিলেন শামসুল হক প্রিন্স। বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগিতামূলক পরীক্ষায় টেকার পরেও অসুস্থ মানুষের সেবার ইচ্ছায় অনেককে নিয়ে এসেছে নার্সিং শিক্ষায়। আমার দুটোতেই জিপিএ 5 আর এসএসসিতে কিন্তু গোল্ডেন A+। হিউজ পরিমাণে সাবজেক্ট, সেগুলো কমায় যদি আমাদের মেডিকেল রিলেটেড যে সাবজেক্টগুলো সেগুলো যদি আমাদের বেশি যদি দেওয়া হতো প্রায়োরিটি, তাহলে আমার মনে হয় বেশি ভালো হতো। ইন্টারনেটে বলেন স্ট্যাটাস যখন দেই তখন নার্সিং লিখতে একটু হেজিটেশন বোধ হয়। আমার ফ্রেন্ডরা এখনো নাক ছিটকায় যে তুই নার্সিং এ গেলি। যারা আজকে আমাকে অবজ্ঞা করতেছে তারা 5 বছর পর আমাকে বলবে না দোস্ত তুই ঠিক করছিস। নার্সিং ও মিডওয়াইফারির অধিদপ্তরের তথ্য মতে দেশে মোট 98টি নার্সিং ইনস্টিটিউট আছে। সরকারি 43টি, স্বায়ত্তশাসিত 1টি এবং বেসরকারি 54টি। এসব প্রতিষ্ঠান থেকে পাশ করে বর্তমানে সরকারি হাসপাতালগুলোতে কর্মরত নার্সের সংখ্যা প্রায় 27,000। পাবলিক সার্ভিস কমিশন 2016 সালে 10,000 নিয়োগ দেওয়ার পরেও চিকিৎসক ও নার্সের অনুপাত 8:9। 15,000 রেজিস্টার্ড নার্স এখনো সরকারি চাকুরির অপেক্ষায় আছেন। প্রাইভেট সরকারি বলতে হচ্ছে সব জায়গায় আপনার ভালো কোয়ালিটি টিচার নিয়োগ দিতে হবে। বিশেষজ্ঞরা জোর দিলেন ঢেলে সাজানো নতুন শিক্ষাক্রম ও তদারকির উপর। কারিকুলামটা কেয়ারের সাথে সঙ্গতিপূর্ণ না, এডুকেশনটাকে এইভাবে আসলে এখন ঢেলে সাজানোর সময় আসছে। মেডিকেল সায়েন্স বলি, গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন করছি, ওর সঙ্গে যেন এটা অলওয়েজ কমপ্লিমেন্টারি হয়, তাহলে হবে কি আমাদের চিকিৎসাটা আরো বেশি কার্যকরী হবে। সরকারি ও বেসরকারি নার্সিং ইনস্টিটিউট পরিদর্শনের সীমাবদ্ধতা স্বীকার করে নিলেন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক। যেহেতু এটা নতুন করে শুরু হয়েছে তো একটু সীমাবদ্ধতা থাকবে, যদি 2-1 জায়গায় আমাদের একটু লুফল থেকে থাকে সেটা আমরা মার্চ করার চেষ্টা করব। ধাপে ধাপে অবকাঠামোর স্বল্পতা ও বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগের সুপারিশ করবে অধিদপ্তর বলেও আশ্বাস দিলেন তিনি। পর্যায়ক্রমে এটা চলতে থাকবে। সাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। কাতারের রাজধানী দোহার সেরা পর্যটন স্পট আল কর্নিশ। আরব সাগরের নির্মল বাতাস স্নিগ্ধতা ছড়ায় পর্যটকদের মধ্যে।
সংবাদের শেষাংশে ঘুরে আসব কাতারের বিখ্যাত এই পর্যটন এলাকা থেকে। বাংলাদেশে যাতায়াতের জন্য প্রবাসীদের প্রথম পছন্দ বিমান বাংলাদেশ। সপ্তাহে বিমানের 4টি ফ্লাইটে লন্ডন থেকে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশে আসেন। তবে যাত্রীদের অভিযোগ, লন্ডন সিলেট রুটে বিমান বাংলাদেশ অতিরিক্ত ভাড়া আদায় করছেন। অভিযোগ স্বীকার করে জুলাই থেকে নতুন ভাড়া নির্ধারণের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। তানভীর হাসানের ক্যামেরায় লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের রিপোর্ট। ঢাকা লন্ডন রুটের প্রায় 90% যাত্রী সিলেটের। তাদের সুবিধার কথা মাথায় রেখে লন্ডন সিলেট রুটে একমাত্র ফ্লাইট পরিচালনা করে আসছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আর এই সুযোগ কাজে লাগিয়ে অন্যান্য এয়ারলাইন্সের তুলনায় বেশি ভাড়া নির্ধারণ করছে বিমান কর্তৃপক্ষ। অন্যান্য এয়ারলাইন্সের ফ্লাইটের ঢাকা প্রাইস 300 350 তো পেয়ে গেছে, এখানে 650 550 আমরা বিমানের কাস্টমার দিন দিন লস করতেছি। এখন যেখানে আমার এই এপ্রিল মাসে আমি প্রায় 700 টিকিট সেল করেছিলাম লাস্ট ইয়ারে, আজকে আমি দেখেছি 240টা টিকিট সেল করেছি। বিমানের ভাড়া বেশি হওয়ায় অনেক যাত্রী বাংলাদেশে যাতায়াতের জন্য বেছে নিচ্ছেন বিদেশি এয়ারলাইন্সগুলোকে। বিমানের প্রাইসটা সবসময় বেশি থাকে। মনে করেন আমার ফ্যামিলির 6 জন আছে, 6 জন নিয়ে বিমানে আমরা ফেয়ারটা এফোর্ড করা যায় না। আমরা বিমানে যাওয়ার জন্য আগ্রহী, কিন্তু বিমানে যে যাব এখানে আপনার টিকিটের দাম বেশি। বিমানে যে আপনার প্রাইস অন্য এয়ারলাইন্সটা কি 200-300 গুণ বলুন থাকে, এর লাগে আমরা অন্য এয়ারলাইন্সে যাই। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ স্বীকার করে আগামী জুলাই মাস থেকে নতুন ভাড়া নির্ধারণের কথা জানালেন বিমানের ইউকে কান্ট্রি ম্যানেজার। সিলেটে আমরা যে অতিরিক্ত ল্যান্ডিংটা দিচ্ছি, এটা কিন্তু সিলেটি প্যাসেঞ্জারদের সুবিধার্থে আমরা ল্যান্ডিংটা দিচ্ছি। সিলেট কিন্তু অ্যাকচুয়ালি আমার বেস না, আমার বেস কিন্তু ঢাকা। তো অতিরিক্ত যে ল্যান্ডিং খরচটা হচ্ছে, এটা কিন্তু সিলেটি প্যাসেঞ্জারদেরকে সরাসরি তাদের গন্তব্যস্থানে পৌঁছে দেওয়ার জন্য অতিরিক্ত সেবা আমরা প্রদান করছি। সেই জন্য এই যে অতিরিক্ত ল্যান্ডিং যে চার্জটার কারণে আমরা সিলেটের ভাড়া কিছুটা বেশি রেখেছি। অন্যান্য এয়ারলাইন্সের ভাড়ার সঙ্গে সামঞ্জস্য রেখে বিমানের ভাড়া নির্ধারণ করলে এই রুটে যাত্রী সংখ্যা বাড়বে বলে মনে করছেন অনেকে। 1972 সালের 4 মার্চ লন্ডন প্রবাসীদের নিজস্ব অর্থায়নে ভাড়া করা বোয়িং 707 বিমানের মাধ্যমে লন্ডন থেকে 179 জন যাত্রী নিয়ে ঢাকায় অবতরণের মাধ্যমে যাত্রা শুরু হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের। শিডিউল বিপর্যয়, গ্রাহক ভোগান্তি সহ নানা সমস্যায় জর্জরিত থাকার পরও প্রবাসীদের বাংলাদেশে যাওয়ার ক্ষেত্রে এই বিমানেই প্রথম পছন্দ। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। আগামী 15 থেকে 25 মে পর্যন্ত দেশ জুড়ে একসঙ্গে প্রথমবারের মতো কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে স্নাতকোত্তর সমমানের দাওরায়ে হাদিস পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকালে মতিঝিলে কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের অস্থায়ী অফিসে বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষদের বৈঠক শেষে একথা জানানো হয়। সকল মাদ্রাসা এবং পাঁচ বোর্ড এই সবার সম্মিলিতভাবে একই প্রশ্নে ইমতিহান নেবে, পরীক্ষা নেবে। সেই পরীক্ষার ডেট করা হয়েছে 15 মে 18 শাবান থেকে 25 মে 28 শাবান পর্যন্ত। আজকে আমরা আলোচনা করছি এই পরীক্ষাটা যাতে সুন্দর সুশৃঙ্খলভাবে আঞ্জাম পায়, এইসব বিষয়ে আমরা আলোচনা করছি, সিদ্ধান্ত নিয়েছি। 30 এপ্রিল পর্যন্ত নিবন্ধন চলবে, ছাত্রের পরীক্ষা দিবে। এরপরেই মানে কেন্দ্র কতটা হবে নির্ধারণ করবে। চাঁপাইনবাবগঞ্জে অপারেশন ঈগল হান্টে নিহত 3 জঙ্গির মধ্যে একজন ঝিনাইদহ আস্তানা থেকে পালিয়ে যাওয়া আব্দুল্লাহ বলে নিশ্চিত করেছে পুলিশ। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপে একথা জানান কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। জঙ্গিদের অর্থায়ন নিয়েও কথা বলেন তিনি। মোট 4 জন পুরুষ মারা গিয়েছে এবং এদের মধ্যে একজন আমরা ধারণা করছি ঝিনাইদহের আব্দুল্লাহ। বাকি 2 জনের ডেড বডি এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি, সেটি শনাক্তকরণের চেষ্টা চলছে। কখনো কখনো দেখেছি এই জেএমবির কিছু কিছু সদস্য জাল মুদ্রা ব্যবসার সাথে জড়িত। সেই জাল মুদ্রাটি আবার একটা বিশেষ দেশ থেকে তৈরি হয়ে আসে, অন্য দেশের জাল মুদ্রা, ইন্ডিয়ান ফেক কারেন্সি। তো সেই ক্ষেত্রে বিশেষ বিশেষ সংস্থার, বিদেশি সংস্থার সম্পৃক্ততার বিষয়টি কখনো কখনো এসেছে এবং কেউ কেউ এই যায় কোন দেশের একাধিক কর্মকর্তা, দূতাবাস, ডিপ্লোম্যাটস কিন্তু এখান থেকে প্রত্যাহার করেও নেওয়া হয়েছে, ফেরত পাঠানো হয়েছে। পটুয়াখালীতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সুন্দরবনের জলদস্যু আলিফ ও কবিরাজ বাহিনীর প্রধান সহ 25 জন আত্মসমর্পণ করেছে। বেলা 11টায় পটুয়াখালী শিল্পকলা একাডেমি মিলনায়তনে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে 31টি আগ্নেয়াস্ত্র ও 1100 রাউন্ড গুলি জমা দিয়ে আত্মসমর্পণ করে তারা। এ সময় র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ সহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
দীর্ঘদিন ধরে সুন্দরবনের বিভিন্ন নদী ও খালে জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছিল। আলিফ বাহিনী ও কবিরাজ বাহিনী সহ এ পর্যন্ত 12টি জলদস্যু বাহিনীর 132 জন সদস্য প্রশাসনের কাছে আত্মসমর্পণ করল। আত্মসমর্পণকারী জলদস্যুদের আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে সরকার। আমরা একটা ডাকাত মুক্ত, দস্যু মুক্ত সমাজ উপহার দিতে চাই। স্থানীয় পুলিশ, কোস্টগার্ড এবং র্যাব ফোর্সেস সবাই মিলে এদেরকে মনিটরিং করতে হবে। যারা আত্মসমর্পণ করেছে তারা যেন আবার ওই পথে পা না বাড়ায়। আমাদের উদ্দেশ্যটা হলো তারা যেন স্বাভাবিক জীবনে একটা সুন্দর জীবন লাভ করে। মাননীয় প্রধানমন্ত্রী দিক নির্দেশনা দিয়েছেন আমাকে এবং বলেছেন এদেরকে রিহেবিলিটেট করার জন্য যা যা প্রয়োজন সেগুলো যেন আমরা হাতে নেই। যারা সারেন্ডার এখনো করেননি কিংবা ভিন্ন পন্থা অবলম্বন করতে চেষ্টা করছেন তারা এই সুযোগটা গ্রহণ করবেন, নতুবা কিন্তু আমরা কেউকে ছাড় দিব না। শরীয়তপুরে পল্লী বিদ্যুতের ছিঁড়ে পড়া তারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে 2 হাত হারিয়ে পঙ্গুত্ব বরণ করেছে এক কলেজ শিক্ষার্থী। স্বজনদের অভিযোগ, বারবার জানানোর পরও বিদ্যুতের তার মেরামত না করায় নড়িয়া সরকারি কলেজের 11 শ্রেণীর ছাত্র সিয়ামের এই করুণ পরিণতি। অভিযোগ খতিয়ে দেখে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলার পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। শরীয়তপুর প্রতিনিধি মফিজুর রহমান রিপনের সহায়তায় রাশেদ বাপ্পির রিপোর্ট। সন্তানের এই হাতেই বাবা মা স্বপ্ন দেখতেন নির্ভরতার, স্বপ্ন দেখতেন বৃদ্ধ বয়সে একটু আশ্রয়ের। দুর্ঘটনায় ছেলের 2টি হাত হারানোয় বাবা মায়ের সেই স্বপ্ন আজ পরিণত হয়েছে দুঃস্বপ্নে। মনে অনেক আশা ভরসা ছিল, সে আশা ভরসা আজ দিনে হয়ে গেল। গত 6 এপ্রিল শরীয়তপুরের নড়িয়া উপজেলার বিঝারি গ্রামে পল্লী বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হয় কলেজ শিক্ষার্থী সিয়াম। ওই দিনই তাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে গত 12 ও 16 এপ্রিল 2 দফা অস্ত্রোপচার করে সিয়ামের 2 হাতের কবজি কেটে ফেলতে বাধ্য হন চিকিৎসক। সিয়ামের এই করুণ পরিণতির জন্য পল্লী বিদ্যুতের অবহেলাকেই দায়ী করছেন স্বজনরা। পল্লী বিদ্যুতের কাছে আমরা বারবার বলার পরেও তারা সেরা তার ঠিক না করে লাইনটা সঞ্চালন করেছিল, যার ফলে সিয়ামের আজকে এই দুর্গতি। একমাত্র পল্লী বিদ্যুৎ অবহেলার কারণে আমাদের এই বড় ধরনের ক্ষতি হয়ে গেছে। এই ক্ষতি কোনো টাকা পয়সা দিয়ে কারো সান্ত্বনা দিয়ে এই ক্ষতি পূরণ করা যায় না। পল্লী বিদ্যুতের কঠোর শাস্তি আমি দাবি চাই। দায়িত্বে অবহেলার অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা পল্লী বিদ্যুতের কর্মকর্তা। ওই সময় অনেক অভিযোগ ছিল, সব অভিযোগগুলো অ্যাটেন্ড করার চেষ্টা করে যাতে সবগুলোই যথাসময়ে হয়তো যাইতে পারেনি, সময় লেগেছে কিছু সময়। যদি এটা হয়ে থাকে সেটা তদন্ত করে আমি ব্যবস্থা নেব। জীবনহানির সংখ্যা কেটে গেলেও সিয়ামের সম্পূর্ণ সুস্থ হতে সময় লাগবে আরো কয়েক মাস। 2 হাতি আসলে রাখার মতো ছিল না, যেন 2 হাতি আমাদের অনেক চেষ্টা করার পর আপনার কেটে ফেলা হয়েছে। আবারও একটা অপারেশন লাগবে, ফাইনাল অপারেশন লাগবে আর কি। তবে এমনি তার জেনারেল কন্ডিশন মোটামুটি ভালো। এমন দুর্ঘটনার পুনরাবৃত্তি বন্ধে বিদ্যুৎ সরবরাহের কাজে সংশ্লিষ্টদের আরো বেশি সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকের। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। ক্ষমতার 100তম দিনে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে কম জনপ্রিয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমালোচনার বাইরে বড় কোনো চমক দেখাতে না পারলেও শতভাগ সাফল্যের দাবি। আবৃত্তিকার কাজী আরিফ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর খবর জানানো হলেও হাসপাতাল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি। রোববার স্থানীয় সময় সকালে হাসপাতাল থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসবে। কাজী আরিফের মৃত্যুর খবরে সাহিত্য সংস্কৃতি প্রেমীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। নিউ ইয়র্ক থেকে বিস্তারিত জানিয়েছেন আমাদের প্রতিনিধি শিহাবুদ্দিন কিসলু। আবৃত্তিকার কাজী আরিফের অবস্থা বেশ কয়েকদিন ধরেই সংকটাপন্ন। গত 3 দিন আগে তার একটি ওপেন হার্ট সার্জারি হয় এই মাউন্ট সাইনাই সেন্ট লিউক হাসপাতালে, নিউ ইয়র্কের ম্যানহাটনের এই কলম্বিয়া হাইটসে। এরপর থেকেই তার শারীরিক অবস্থা নিয়ে নানা ধরনের কথা শোনা যাচ্ছিল এবং সামাজিক গণমাধ্যমেই রিপোর্ট প্রকাশিত হয়েছে। এবং আজকে তার মেয়ে আনুষা এবং তার কাজিন সোহেল তার যে পারিবারিক যেই কথোপকথন সামাজিক গণমাধ্যমে, তার ভিত্তিতেই আসলে বিভিন্ন সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে যে কাজী আরিফ আমাদের মধ্যে আর নেই। যেহেতু চিকিৎসকরা আনুষ্ঠানিকভাবে কোনো কিছুই জানাননি, সুতরাং নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না। কাজী আরিফ বেশ কিছুদিন ধরেই নিউ ইয়র্কে ছিলেন এবং এর মধ্যে তিনি দেশেও গিয়েছিলেন। তার শারীরিক যে অবস্থা
সেই অবস্থায় ডাক্তাররা বলছিলেন যে তার অপারেশন প্রয়োজন, তবে তার অপারেশনের সাফল্যের সম্ভাবনা সেটি ক্ষীণ বিধায় তিনি আসলে অপারেশনে রাজি ছিলেন না। কিন্তু গত 5 দিন আগে হঠাৎ করেই তিনি এক আত্মীয়ের বাসায় গিয়ে সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে কনি আইল্যান্ডের ব্রুকডেল হাসপাতালে নেওয়া হয়। তারপরে সেখান থেকেই ডাক্তারদের পরামর্শে মাউন্ট সানাইয়ের সেন্ট লিউক হাসপাতালে আনা হয় এবং তার অপারেশন করা হয়। আবৃত্তিকার কাজী আরিফের এই সংবাদই এর মধ্যে এই প্রবাসের বাঙালি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল থেকে তার যারা শুভানুধ্যায়ী, শুভাকাঙ্ক্ষী এবং যারা এই সংস্কৃতি প্রেমী এবং সংস্কৃতি সেবী যারা রয়েছেন, তারা সবাই আসলে খোঁজ খবর নিচ্ছেন এবং তাদের অনেকেই এই হাসপাতালে জড়ো হয়েছিলেন। এবং কাজী আরিফ একজন সজ্জন ব্যক্তি হিসাবে সুপরিচিত ছিলেন। তিনি দীর্ঘদিন এই প্রবাসেও বসবাস করেছেন। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, ম্যানহাটেন, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অফিসার্স মেস থেকে সাব্বির আহমেদ সরফরাজ নামে এক পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ধারণা পুলিশের। পুলিশ জানায় বেলা 11:30টার দিকে মহানগরীর সিমলা পার্ক সংলগ্ন মেট্রোপলিটন পুলিশের অফিসার্স মেস থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত সাব্বির আহমেদ সরফরাজ নগরীর রাজপাড়া জোনের সহকারী পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ভেতর থেকে দরজা বন্ধ থাকায় ঘটনাটি আত্মহত্যা বলে মনে হলেও খতিয়ে দেখছে পুলিশ। নিহত ওই পুলিশ কর্মকর্তার বাবা ওবায়দুল্লাহ রাজশাহী রেঞ্জের সাবেক ডিআইজি ছিলেন। জানালার উপরিভাগে তিনি একটা নাইলন দড়ি বেঁধে বসে পার্সিয়াল হ্যাঙ্গিং যেটা আমরা বলি আর কি, মাটিতে বসে, চকিতে বসে কিংবা সোফাতে বসে, প্লাস উনি বডিটা সামনের দিকে স্লিপ করে নিয়েছেন যেন তার বডি ওয়েটটা কিছুটা কাজ করে। ব্যাপারটা বুঝতে পারছেন তো এটা মেবি এটা পার্সিয়াল হ্যাঙ্গিং এবং এটা কনফার্মেটরি ফর সুইসাইডাল, এটা আমরা বলবো। এরপর বডিটা এক্সামিন করা ছাড়া ফাইনাল কোনো অপিনিয়ন দেওয়া যাবে না। হাওড় অঞ্চলের মানুষের অসহায়ত্ব নিয়ে সরকার তামাশা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ওইসব এলাকার অসহায় মানুষের তালিকা তৈরিতে স্থানীয় আওয়ামী লীগ নেতারা দুর্নীতি করছেন বলেও অভিযোগ করেন তিনি। দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে একথা বলেন রিজভী। যত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন, সে 8.5 লাখ অধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেটিকে অ্যাড্রেস না করে, তাদেরকে ত্রাণ সরবরাহ না করে মাত্র 3,30,000 পরিবারকে তারা টার্গেট করেছে তাদেরকে ত্রাণ সাহায্য দেওয়ার জন্য। সেখানেও হয়তো একটা তামাশা আছে, শুভঙ্করের ফাঁক আছে। দিনাজপুরের বিরল সীমান্ত দিয়ে রেলপথ চুক্তি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক পণ্য পরিবহন শুরু হলেও চালু হয়নি স্থলবন্দর। বেসরকারি পর্যায়ে অবকাঠামো নির্মাণে বিরল স্থলবন্দর লিংক লিমিটেড জমি অধিগ্রহণ করেছে, কিন্তু চুক্তি অনুযায়ী স্থলবন্দর কর্তৃপক্ষ সড়ক ও রেল লাইন যোগাযোগ স্থাপন না করায় বন্দরটি চালু করা সম্ভব হচ্ছে না। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দিনাজপুর শহর থেকে হিলি স্থলবন্দরের দূরত্ব 100 কিলোমিটার আর বিরল স্থলবন্দরের দূরত্ব মাত্র 20 কিলোমিটার। 2006 সালে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের আওতায় সরকারের স্থলবন্দর কর্তৃপক্ষের সঙ্গে বিরল স্থলবন্দর লিংক লিমিটেডের চুক্তি হয়, কিন্তু দীর্ঘ সময় পার হলেও অধিগ্রহণকৃত জমির ওপর কোনো অবকাঠামো গড়ে ওঠেনি। এলাকাবাসী ও জনপ্রতিনিধিদের দাবি বিরল স্থলবন্দরের সঙ্গে সড়ক ও রেল যোগাযোগ দ্রুত স্থাপন করে এটি চালু করা হোক। স্থলবন্দর হলে আমাদের অনেক বেকার যেগুলো ছেলে আছে সেগুলো কাজের মধ্যে ঢুকতে পারবে। এটার জন্য খুব শীঘ্রই চালু হয়ে যায়। রেল লাইনেই শুধু নয়, খুব দ্রুততার সাথে যেন আমাদের স্থলবন্দর চালু হয়। বন্দরটি চালু না হওয়ার কারণ হিসেবে স্থলবন্দর কর্তৃপক্ষের দীর্ঘসূত্রিতাকে দায়ী করেছেন ব্যবসায়ী নেতারা। ল্যান্ডপোর্ট কার্যক্রম পরিচালনার জন্য জমি অধিগ্রহণ করা হয়েছে, কিন্তু নৌ পরিবহন মন্ত্রণালয় কিংবা অন্য কোনো অথরিটির দীর্ঘসূত্রিতার কারণে এটি এখন পর্যন্ত চালু করা সম্ভব হয়নি। বিরল স্থলবন্দর লিংক লিমিটেডের দাবি, ভারত বাংলাদেশের সড়ক পথে বাণিজ্য চুক্তি ও অধিগ্রহণকৃত জমিতে রেলের একটি সাবলাইন চুক্তি অনুযায়ী না হওয়ায় বন্দর চালু হচ্ছে না। যেই 17.5 একর জমি অধিকৃত হয়েছে সেখানের মধ্যে একটি সাব লাইন ঢুকানো, রেল লাইন ঢুকানোর কথা ছিল। এই দুটো বাস্তবায়ন হলেই
পূর্ণাঙ্গ স্থলবন্দরের রূপ পাবে। অবশ্য দীর্ঘদিন বন্ধ থাকার পর এই রুটে পণ্য পরিবহন শুরু হওয়ায় রাজস্ব আদায় হবে, পাশাপাশি ভাড়া বাবদ রেলওয়ের আয়ও বাড়বে বলে জানিয়েছেন রেলওয়ের এই কর্মকর্তা। তেল ছাড়াও আমরা পাথর, গুডস ট্রেন আমরা বাংলাদেশে আমদানি করতে পারবো এবং সেই সাথে রপ্তানি করতে পারবো। এই ক্ষেত্রে আমাদের রেলওয়ে যেমন লাভবান হবে, সর্বোপরি দেশের রাজস্ব আয়ের ক্ষেত্রে এটা সহায়ক হবে। দিনাজপুরের বিরল স্থলবন্দর অবকাঠামো নির্মাণের জন্য 2006 সালে 17.5 একর জমি অধিগ্রহণ করা হয়। সময় সংবাদ, দিনাজপুর। লালমনিরহাটে শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আহত হয়েছেন অন্তত 15 জন। এছাড়া ঝড়ের কারণে পুরো জেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। ক্ষতিগ্রস্তরা জানান, গতরাত 12টার দিকে 5টি উপজেলার উপর দিয়ে বয়ে যায় কালবৈশাখী ঝড়। শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয় প্রায় 1,500 ঘরবাড়ি। এতে আশ্রয়হীন হয়ে পড়েছেন অনেকে। গাছপালা উপড়ে যাওয়ায় অনেক এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। এছাড়া ভুট্টা, ধান সহ প্রায় 500 হেক্টর জমির ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। বাড়িঘর শিলাতে ঘর বাড়ি ভাঙি চুরি গেছে। এখন যদি আমাদের ঝড় বৃষ্টি আসে, থাকার মতো কোনো ব্যবস্থা নাই। ঝড় বৃষ্টি 3টা ঘর, 3টা ঘরই নষ্ট হয়ে গেছে। আমার গায়ে পায়ে শিল্প, আমি থাকতে পারি না। ঘর টর একটা ঠক হয়েছে, একটা চুরি হয়ে গেছে, চুরি গেছে। লাউ, করলা, ভুট্টা, ঝিঙ্গা, বেগুন, এই ফসলগুলো আমার নষ্ট হয়ে গেছে। প্রায় 2.5-3 লাখ টাকার মতো ফসল আমার নষ্ট হয়ে গেছে। দেশের বাইরের খবর। কোরীয় উপদ্বীপে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে আবারও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। শনিবার ভোরে দক্ষিণ পিয়ংইয়ংয়ের একটি কেন্দ্র থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের কয়েক সেকেন্ড পরই তা বিধ্বস্ত হয় বলে জানায় দক্ষিণ কোরীয় সামরিক বাহিনী ও যুক্তরাষ্ট্র। তবে ক্ষেপণাস্ত্রটির ধরন ও ক্ষমতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরে নিয়োজিত বাহিনী জানায়, পিয়ংইয়ংয়ের উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রটি উত্তর কোরীয় ভূখণ্ড অতিক্রম করার আগেই বিধ্বস্ত হয়। এ ঘটনার পরপরই টুইট বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চেষ্টার মাধ্যমে উত্তর কোরিয়া চীনের আহ্বানের প্রতি অশ্রদ্ধা দেখিয়েছে। এর আগে চীন উত্তর কোরিয়াকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধের আহ্বান জানায়। জাতিসংঘে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরও কঠোর হওয়ার ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো দেশটি। গ্রহণের 100 দিন পার করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই অল্প সময়ের শাসনে বড় কোনো সাফল্য বা চমক দেখাতে না পারলেও শতভাগ সাফল্যের দাবি করেন প্রেসিডেন্ট ট্রাম্প। যদিও অভিবাসী ইস্যুতে তার একাধিক পদক্ষেপ শুধু পর্যবেক্ষক নয়, তার নিজের দলের কাছেও সমালোচিত হয়েছে। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে কম জনপ্রিয় প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি মার্কিনদের সমর্থন আরও কমে 44% দাঁড়িয়েছে। চলতি বছরের 20 জানুয়ারি বৃষ্টি ভেজা দিনে যুক্তরাষ্ট্রের 45তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। শপথের দিন জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ঐক্যের ডাক দিলেও ট্রাম্পের সে আহ্বান ফাঁকা বলিতে পরিণত হয় তার গৃহীত বিভিন্ন পদক্ষেপে। হোয়াইট হাউসে 100 দিন পূর্তি উপলক্ষে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, অতীতের জীবনটাকে বড্ড অনুভব করছি। পরে সাপ্তাহিক বক্তৃতায় নিজেকে শতভাগ সফল বলে দাবি করেন এই ধনকুবের। আমি বিশ্বাস করি গত 100 দিনে যে কাজ করেছি তাতে আমি শতভাগ সফল। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই অল্প সময়ে এত বেশি কাজ কোনো প্রেসিডেন্ট করেছে বলে মনে হয় না। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যুক্তরাষ্ট্রে কর্মসংস্থানের ধারা ফিরিয়ে এনেছি আমি। আপনি যদি মিশিগান অথবা ওহাইওতে যান, দেখবেন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোতে সেই কাজের ব্যস্ততা আবারও শুরু হয়েছে। তারা আর সেখান থেকে অন্য এলাকায় যেতে চায় না। শুধু আলোচনার মাধ্যমে আমি যুক্তরাষ্ট্রের 72 কোটি 50 লাখ ডলার রক্ষা করেছি। বিভিন্ন খাতে খরচের পরিমাণ কমিয়ে অর্থনীতিকে আরো সমৃদ্ধ করেছি। দায়িত্ব নেয়ার পর প্রথম কয়েক সপ্তাহেই বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে হোঁচট খান 70 বছর বয়সী এই রাজনীতিবিদ। সিরিয়া, ইরান সহ 7টি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে তীব্র সমালোচনা আর বিক্ষোভের মুখে পড়েন। সেসব নিষেধাজ্ঞার উপর স্থগিতাদেশ দেন যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত। পূর্বসূরি বারাক ওবামার স্বাস্থ্যসেবা নীতির সংস্কার করতে গিয়েও জটিলতায় পড়েন ট্রাম্প। বিতর্কের মুখে পড়েন মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ নিয়েও। প্রশাসন ও হোয়াইট হাউসেও পরিস্থিতি খুব বেশি সুস্থির নয় কোটিপতি এই ব্যবসায়ীর। জাতীয় নিরাপত্তা কাউন্সিলের উপদেষ্টা স্টিভ ব্যাননকে অপসারণের পর মেয়ে ইভাঙ্কা ও জামাই জ্যারেড কুশনারকে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বসিয়ে আরেক দফা সমালোচনার শিকার হন। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খবর। ইংল্যান্ডে পৌঁছে প্রথমবারের মতো অনুশীলন করল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শুক্রবার স্থানীয় সময় দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত ইংলিশ কাউন্টি দল সাসেক্সের মাঠ হোভের সেন্ট্রাল কাউন্টি গ্রাউন্ডে অনুশীলন করেন মাশরাফি মুশফিকরা। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে লন্ডনে পৌঁছে বাংলাদেশ ক্রিকেট দল। এরপর সেদিন আর মাঠে নামেনি ক্রিকেটাররা। এরই মধ্যে বাংলাদেশ দলের কোচিং স্টাফরাও দলের সঙ্গে যোগ দিয়েছেন। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী শুক্রবার অনুশীলন করেছে টাইগাররা। দুপুরে জুমার নামাজ আদায় করে ইংলিশ কাউন্টি ক্লাব সাসেক্সের মাঠ সেন্ট্রাল কাউন্টি গ্রাউন্ডে 3 ঘন্টা সময় পার করে ক্রিকেটাররা। ইনডোরে স্ট্রেচিং করার পর নেটে দীর্ঘ সময় পার করেন সৌম্য, সাব্বির, মুশফিকরা। এরপর মূল মাঠেও বেশ কিছু সময় অনুশীলন করেন মাশরাফিরা। একই ভেন্যুতে আগামী 2 দিন অনুশীলন করবে বাংলাদেশ। এরপর আগামী সোমবার ডিউক অফ নরফোক একাদশের বিপক্ষে একটি একদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে তামিম, মুশফিকরা। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে যাবার আগে সাসেক্স একাদশের বিপক্ষে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের। আল কর্নিশ কাতারের রাজধানী দোহার সেরা পর্যটন স্পট। একেবারে আরব সাগরের পাশে অবস্থিত এলাকাটি নজর কাড়বে যে কোনো পর্যটকের। শুধু পর্যটন শিল্পী নয়, কাতারের ক্রীড়াঙ্গনেও বেশ বড় ভূমিকা রয়েছে স্থানটির। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনকে সঙ্গে নিয়ে দোহা থেকে সজল মিত্র রিচার্ডের রিপোর্ট। টলমলে পানি আর বিশাল সাগর, তারই এক পারে সুউচ্চ ভবন। ঠিক তার উল্টো দিকেই আল কর্নিশ, যা কিনা কাতারের দোহার অন্যতম সেরা পর্যটন স্পট। বিকেলে দেশি বিদেশি পর্যটকের আনাগোনায় চারিদিকে যেন অন্যরকম স্নিগ্ধতা। পরিবার কিংবা বন্ধু সবাইকে নিয়েই এই প্রকৃতির সৌন্দর্য পিপাসু মানুষগুলো মেতে ওঠেন আনন্দ আড্ডায়। 2022 বিশ্বকাপ ফুটবলের আসর বসবে কাতার, আর কাতার এর জন্য এখন প্রস্তুতিতে পুরোপুরি আছে। পর্যটন শিল্পকে ফুটবলের জনপ্রিয়তা বাড়ানোর জন্য হাতিয়ার হিসাবে ব্যবহার করতে চায় কাতার। প্রকৃতির সঙ্গে নগরায়নের এই মিলকে পর্যটনের কেন্দ্রবিন্দুতে বিবেচনা না করে সামনের দিনগুলোতে কাতারে অনুষ্ঠিত হতে যাওয়া বিভিন্ন বিশ্ব ক্রীড়া যজ্ঞের আনুষ্ঠানিক প্রচারণা হিসেবেই দেখছেন পর্যটকরা। এখানে আমি পরিবার নিয়ে আসি, আমার খুব ভালো লাগে। আসলে পরিপূর্ণ ভালো লাগার মতো পরিবেশ এটা। আমরা সবাই জানি সামনের দিনগুলোতে এখানে বিশ্ব ক্রীড়াঙ্গনের অনেকগুলো বড় বড় আসর অনুষ্ঠিত হবে। এখানকার সরকার এই বিষয়টি পর্যটনের মাধ্যমে প্রচারণা করছে। আসলে পর্যটনকে যদি খেলাধুলার বাণিজ্যিকীকরণে ব্যবহার করা যায় তাহলে বিষয়টি কিন্তু খুব খারাপ হয় না। আমি অবশ্যই একে সাধুবাদ জানাই। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে আল কর্নিশের প্রকৃতিও ঝলমলে হয়ে উঠতে থাকে কৃত্রিম আলোর ছটায়। প্রবাসী নগর জীবনে সেই আলো মুগ্ধতা ছড়ায় বাঙালিদের কণ্ঠেও। কাতারে যে পর্যটন শিল্পটা আছে, এই পর্যটন শিল্পটা সব দেশে থাকা উচিত এবং ইভেন আমাদের বাংলাদেশেও। তো খুব ভালো লাগলো আজকে ঘুরতে আসছি এখানে। সজল মিত্র রিচার্ড, সময় সংবাদ, কাতার। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীতে গেটলক সার্ভিস বন্ধ হওয়া না হওয়া নিয়ে উদ্বিগ্ন যাত্রীরা বিকল্প চিন্তার পরামর্শ বিশেষজ্ঞের। সবার স্বার্থ বিবেচনায় রাখার আশ্বাস বিআরটিএর। বড় মৌসুমে ধান লাগিয়ে প্রতি বছরই বন্যা আতঙ্কে দিন কাটে হাওরবাসীর। ফলনের সময় বেশি লাগায় থাকেন শঙ্কায়। স্বল্প সময়ে ধান উৎপাদনে চলছে গবেষণা। পাইকারি বাজারে বেড়েছে মোটা চালের দাম। সরবরাহ সংকটে আটাশ, পাইজাম ও গুটি সন্না। বন্যা পুঁজি করে সক্রিয় অসাধু সিন্ডিকেট, অভিযোগ পাইকারদের। বিদ্যুতের ছিঁড়ে পড়া তারে জড়িয়ে 2 হাত হারালো শরীয়তপুরের কলেজ ছাত্র সিয়াম। পল্লী বিদ্যুতের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ স্বজনদের। এবং বাংলাদেশ বিমানে লন্ডন থেকে সরাসরি সিলেট রুটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ। জুলাই থেকে নতুন ভাড়া নির্ধারণের আশ্বাস কর্তৃপক্ষের। দর্শক, এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।